আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে আপনাদের সঙ্গে দুটো কথা বলার জন্য এসেছি। আপনারা হয়তো জানেন, মাঝে মধ্যে তথ্য প্রযুক্তির সুবাদে আমি আমার বিভিন্ন জেলাতে আমি যাই, লাইভ অডিওতে যাই, কথা বলতে চেষ্টা করি। বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি টালমাটাল অবস্থা বিরাজমান। আপনারা জানেন যে বিশেষ করে যারা সরকারি দলের বাইরে আছেন তারা এই সরকারের প্রতি ক্ষেপে আছেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সরকারের নির্বাচন কমিশনের ভূমিকার কারণে বা সরকারের যে প্রহসনমূলক নির্বাচন হয়েছে সেগুলোর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়ছেন। সরকার চেষ্টা করছে, বিশেষ করে যারা ক্ষমতাসীন দল তারা চেষ্টা করছে কিভাবে মান সম্মান নিয়ে টিকে থাকা যায়। মানে এই যে দুই পক্ষ, সরকার এবং বিরোধী দল চাচ্ছে যে কোনো মতে এই দেশে মানুষের ভোট ভাতের অধিকার রক্ষায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পুনরায় ক্ষমতা আসা, এবং ক্ষমতাসীন দল চাচ্ছে যে তাদের হারানো গৌরব ফিরিয়ে নেওয়ার জন্য তাদের যে জনপ্রিয়তা দিন দিন হ্রাস পেয়েছে তার কারণগুলো উদ্ঘাটন করে সেভাবে কি করে টিকে থাকা যায় ক্ষমতায় আরও কিছুদিন, উন্নয়নের দোহাই দিয়ে। কিন্তু এই সরকার পক্ষ কখনো কি চিন্তা করছে কিনা আমি জানি না, যে তারা তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে কেন এবং সেই ফাঁকফোকরগুলো মেরামত করতে পারছে কিনা। শুধু কালাকানুন দিয়ে আর পুলিশি নির্যাতন দিয়ে মানুষের মুখ কিন্তু আটকানো যাবে না। আমরা অনেক সময় এই আইসিটি অ্যাক্টের কারণে অনেক সময় হিসাব নিকাশ করে কথা বলি, যদিও দেশের অনেক বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বিশেষ করে যারা একটু রাজনীতি সচেতন, তারা কিন্তু সবাই বলছে এই আইনটা সংস্কার করা দরকার, বাতিল করা দরকার। আমি দেখলাম যে সাবেক ছাত্রলীগের একজন নেতা, উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই আইনের বিরুদ্ধে লিখেছেন। হারুন ভাই তার আবার সাক্ষাৎকারও নিলেন দেখলাম। তা আসলে হয়েছে কি, যে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা মানে ঠিক যেভাবে আমরা চিন্তা করেছি, স্বাধীনতার 49 বছর ধরে যারা যখন ক্ষমতায় এসেছেন তারা দেশের মানুষকে শাসন করেছেন, মানে কেউ বলেছেন শোষণ করেছেন, কিন্তু সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এই কারণেই যে প্রকৃতই রাজনৈতিক সংস্কৃতির বিকাশ লাভ ঘটেনি। আপনারা জানেন যে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি এই কারণেই যে রাজপথের রাজনীতি, এই জ্বালাও পোড়াও রাজনীতি 60-এর দশকের, এখন 2021 সাল, এখন তথ্য প্রযুক্তির রাজনীতি। কিন্তু এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগানোর যেই বিরাট বড় স্কোপ আছে, সেভাবে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলেরা কাজ করছেন না। তারা মাঠে ময়দানে থাকছেন, তারা রাজপথে আন্দোলন করছেন। এখনও আমাদের দেশের রাজনৈতিক দলের বাঘা বাঘা রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখনও বলেন যে অমকের গদিতে আগুন ধরাও একসাথে, বা এরকম জালো জালো আগুন জালো, এই ধরনের স্লোগানগুলি এটা ঠিক এখনকার সময়ের সাথে যায় না। অবশ্যই যদি কোনো সরকার ফ্যাসিবাদ হয়, যদি কোনো সরকার জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, যদি কোনো সরকার দুর্নীতি করে, দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, অবশ্যই তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। কিন্তু কখনোই না এমন নয় যে জালো জালো আগুন জালো, মানে এই ধরনের শব্দগুলি রাজনীতি থেকে পরিহার করা দরকার। আপনারা হয়তো জানেন যে আমি অহিংস গণ অভ্যুত্থান নামে একটি আন্দোলনের সঙ্গে জড়িত। আমার চিন্তক, আমার নেতা, আহ্বায়ক আবম মোস্তফা আমিন, ওনার কাছ থেকে আমি শিখেছি যে কিভাবে রাজনীতিকে পরিশীলিত করা যায়, কিভাবে ভাষাকে এবং আমার অভিব্যক্তিকে, আমার প্রতিবাদকে, আমার মানে বিক্ষোভকে আমি কিভাবে একটা সংস্কৃতির মধ্যে, ভাষা শৈলীর মধ্যে আমি জনগণের কাছে উপস্থাপন করতে পারবো। অবশ্যই এই জনগণের দাবি দেওয়ার সঙ্গে আমরা একমত। আমার পিপলস গ্রিন পার্টি সারা বাংলাদেশে আমরা তথ্য প্রযুক্তিতে কাজ করে যাচ্ছি।
আমরা হয়তো ওইভাবে মাঠে ময়দানে নেই। কেননা এখানে বাংলাদেশের রাজনীতির ইতিহাস আপনারা জানেন যে এখন কালো টাকার মালিক, পেশি শক্তির মালিক যারা, তারা কিন্তু রাজনীতি করেন। বর্তমান নিবন্ধন আইনে যেটা আছে আপনারা জানেন, সেই নিবন্ধন আইনেই বলা আছে যে সারা বাংলাদেশে 1/3 ইয়ে থাকতে হবে, 1/3 অফিস থাকতে হবে। সারা বাংলাদেশে যদি আপনার 20টা অফিসও থাকে, সেই 20টা অফিসে কতগুলি টাকা খরচ হয় সেই অফিস চালাতে গিয়ে, এবং সেই অফিসের খরচ কত, এবং যে রাজনৈতিক দলের যারা এই অফিস চালনা করবেন তাদের আয় কত হতে হবে, এগুলো কিন্তু বিবেচ্য বিষয়। তাই বাংলাদেশের রাজনীতি এখন পেশি শক্তি, কালো টাকা মালিকদের রাজনীতি হয়ে গেছে। সকালবেলা আমার স্ত্রী মাগুরার উদ্দেশ্যে বাসে উঠেছেন, 8টার বাস। সেই বাস ফেরিঘাটে ইতিমধ্যে 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আরও 2 ঘন্টা লাগবে। তো আসলে আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থা, এর উন্নয়ন সাধন করা দরকার। আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা শুধু উন্নয়নের কথা চিন্তা করি, যে উন্নয়নের রোল মডেল, কিন্তু এই দেশের সত্যিকার অর্থে দুর্নীতিকে যদি আমরা গলা টিপে না ধরতে পারি, টুটি চেপে ধরতে না পারি, তাহলে এই উন্নয়নের কোনো মানে নেই। এই যে যোগাযোগ ব্যবস্থা, একটু আগে ফোন করলেন, আমার সপরিবারে আমার বাচ্চা কাচ্চা সহ আমার স্ত্রী যাচ্ছে সেখানে ফেরিঘাটে, ইতিমধ্যে 2.5 ঘন্টা জ্যাম, এখন আরও 2 ঘন্টা পরে ফেরি পাবে। তো এই অবস্থা, এইটার জন্য দায়ী করব কাকে? আমরা জানি যে উন্নয়ন হয়েছে। আপনারা জানেন যে ভূপেন হাজারিকা সেতুর কথা বলেছিলাম গত ইসে, সেখানে আপনার 9.15 কিলোমিটার সেতু খরচ হয়েছে 1180 কোটি টাকা। আর বাংলাদেশে পদ্মা সেতু 6.15 কিলোমিটার, আরও 3 কিলোমিটার কম, সেখানে খরচ 30,000 কোটি টাকা ছড়িয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ এর ভিতরে দুর্নীতি আছে কিনা? কিন্তু যদিও নদী শাসন বা অন্যান্য আরও খরচ বা লেন, ট্রেন লাইন, এ সমস্ত হিসাব করলে কিছু খরচ বাড়বে। আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে যে একটা পর্দার দাম 37 লাখ টাকা, কাঁটা চামচের দাম 1 লাখ টাকা, বালিশের দাম 5,000 টাকা। এখন এই শস্যের মধ্যে ভূত ছাড়াবে কে? এখন বলা হচ্ছে এরা হামলা করছে, সরকারি কর্মকর্তারা করছে, তারা সরকার চালাচ্ছেন, যারা সরকার দলের আছেন তারা কি দেখছেন না এগুলি? বা বিদেশে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমলাদের যে যাওয়া, ধানের চাষ, আলুর চাষ, এরকম নানান রকমের অজুহাতে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিগুলো সরকারের দায়িত্ব এগুলোকে দেখা। যদি কোনো সরকার ব্যর্থ হয় দুর্নীতিকে রোধ করতে, যদি কোনো সরকার ব্যর্থ হয় গুম খুনকে রোধ করতে, তাহলে জনগণের সাথে এবং দেশের বহুদলীয় গণতন্ত্রের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনায় বসুক, কী করে এটার সমাধান করা সম্ভব। প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করাই উচিত। আমি চাই না যে এই সমস্ত ইস্যু নিয়ে যে দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হোক। কেউ কেউ বলছেন, ইতিমধ্যে ফেসবুকে, অনলাইনে লেখালেখির মাধ্যমে অনেকে রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, কেউ কেউ লিখছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি জোট হয়ে যাচ্ছে। আমি তো শুনে অবাক। আওয়ামী লীগ, বিএনপি, এখন যদি এরকম হয় যে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো তাদের তারুণ্য, তাদের যৌবনদীপ্ত, তাদের অধিকার নিয়ে রাজপথে গরম করে, তারা ওদের মাঠে থেকে শক্তিশালী অবস্থায় যেতে চায় এবং তারা আরও বেশি জোটবদ্ধ হয়, আর সেক্ষেত্রে যদি আমাদের দেশের একই মুদ্রার 2 পিঠ, আওয়ামী লীগ এবং বিএনপি কখনো এক হয়ে যায়, তো অবাক হবার কিছু নাই। তা আসলে কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতির ব্যাপারগুলি, যে কালাকানুনগুলি, 1% ভোটাধিকার, ভোটারের থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে, বা এত 1/3 এলাকায় অফিস থাকতে হবে, এ সমস্ত আইন কানুন কেন? দেশের রাজনৈতিক দলগুলো যাতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। সেটাই তো, এটা তো কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। দেশের রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। দেশে 18 কোটি মানুষ, এবং এই 18 কোটি মানুষের দেশের যেহেতু শিক্ষার হার এবং আরও আনুষঙ্গিক দারিদ্র্যের ক্যালকুলেটিভ ওয়েতে
চিন্তা করলে দেখা যাবে যে সেখানে মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা গুরুতর, মানে অনেক বেশি। সেই সব দেশে আমাদের মতো দেশে রাজনৈতিক দলের বেশি বেশি নিবন্ধন থাকা, বেশি বেশি রাজনৈতিক দলের মাঠে সক্রিয় থাকাটা জরুরি। সেখানে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা হচ্ছে, বরঞ্চ তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখেছেন গতবারে মাত্র একটা দুইটা দল নিবন্ধন পেয়েছে, কোনো অজুহাত, যে কোনো অজুহাতে নিবন্ধনই দেওয়া হচ্ছে না। তাহলে এই যে রাজনৈতিক দলগুলোকে কাজ করবার, মানুষের সেবা করবার, জনগণের জন্য কাজ করবার যে অধিকার, সে অধিকারকে বঞ্চিত করা হচ্ছে। এই এই কর্মকাণ্ডে শুধু সরকার দল আওয়ামী লীগ জড়িত আমার মনে হয় না। এর সঙ্গে এর আগের যে বড় রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, বিএনপিরও হাত আছে বা তাদেরও ইচ্ছা আছে, বা আরও নিচে যদি আমরা নেমে যাই, যেমন আরও কিছু রাজনৈতিক দল আছে, তারা এখন তাদের নাম ডাক আছে, তাদের জনসংখ্যা কতটুকু বড় তা যায় না, কিন্তু তাদের আরও একটু পরিচিতি আছে। তো এরাও কিন্তু অনেক সময় চায় না যে আরও ছোটো ছোটো দলগুলি মাঠে থাকুক। আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই গত নির্বাচনের আগে আমার গ্রিন পার্টি, এখন নাম হয়েছে পিপলস গ্রিন পার্টি, আমার গ্রিন পার্টি তখন ঐক্য ফ্রন্টের সাথে, আমরা ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে ঐক্য ফ্রন্টের সঙ্গে সংযোজিত হয়েছিলাম। এবং এই ঐক্য ফ্রন্টের ব্যানারে আমি নমিনেশন চেয়েছিলাম। এবং আমাদের যেহেতু নিবন্ধন নাই, মানে গণফোরামের মার্কায় নমিনেশনের জন্য চেষ্টা করেছিলাম ঐক্য ফ্রন্টের ব্যানারে। দুঃখজনক হলেও সত্য কথা যে আমাকে নমিনেশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন কেন দেওয়া হয়নি। কারণ এই দেশে নমিনেশন হয় সব অন্যরকমভাবে, মানে টেবিলের নিচ দিয়ে। আজকে আমাদের দেশের নেতৃত্বের বিকাশ যদি না হয়, আমি ব্যাংকে 21 বছর চাকরি করে এসেছি এবং আমি একজন শিক্ষিত মানুষ, আমি তারুণ্যের প্রতীক। যদিও বয়সে আমার 50 হলেও আমি তো অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদের চেয়ে বয়সের তরুণ। তো আমি যদি ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে ঐক্য ফ্রন্ট করে, সেখানে যদি ঐক্য ফ্রন্টের সমন্বয়ক থাকা সত্ত্বেও যদি আমি একটা নির্বাচনের নমিনেশন না পাই এবং সেই নমিনেশন বাণিজ্য হয়ে যায়, আপনারা জেনেছেন ঐক্য ফ্রন্টের নমিনেশনগুলো কিন্তু বড় রাজনৈতিক দলগুলো অধিকাংশ দখল করে নিয়েছে এবং অন্য অন্য রাজনৈতিক দলের নমিনেশন পায়নি। তো সেই ক্ষেত্রে সেরকম যদি হয়, তো এই সমস্ত রাজনৈতিক দলগুলো, ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিভাবে সংঘবদ্ধ হবে, কিভাবে ঐক্যবদ্ধ হবে? কারণ তারা যখন নির্বাচনের সামনে নমিনেশনের প্রশ্ন আসে, তখন তারা তো সিন্ডিকেট হয়ে যায়, তারা তো নিজেরা অন্য কাউকে দিতে চায় না। তাহলে কিভাবে কার সঙ্গে জোট করবে আর কিভাবে এই দেশটা আমরা চালাবো? আমরা যদি দেখি যে যারা আছেন ক্ষমতাসীন এবং যারা আসবেন ভবিষ্যতে, আমরা যদি এভাবে দেখতে চাই যে তারা একই মুদ্রার দুই পিঠ, তাহলে কি হবে? আজকে দেখেন, রাজনীতি করতে হলে আপনাকে ভালো বক্তৃতা দিতে হবে, মাঠ গরম করতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, তারপরে এই মানে বিকৃত রকমের চেহারা করে একদম কঠিন শব্দে গলাবাজি করে যদি আপনি দম্ভ করে মানে রাজপথে ঝাঁপিয়ে পড়তে পারেন, আপনি নেতা হয়ে গেলেন। আপনার মধ্যে মানবিকতা কী পরিমাণ আছে, আপনি কী পরিমাণ দেশের জন্য ভাবছেন, আপনি কী পরিমাণ কাজ করছেন, আপনার কতটুকু সততা আছে, বা আপনার রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য কী আছে, সেগুলো আজকাল বিচার বিবেচনা করা হয় না। কারণ আমাদের দেশের ভোট ব্যবস্থা যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই ঠিক নেই। আজকে দেখেন, নমিনেশনের কথা বললাম, যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী তার দলে মানে টাকা না দেয়, তাদের সে নমিনেশনই পায় না। আবার দেখুন, নির্বাচন কমিশন যে কোনো মানে ক্যান্ডিডেটকে নির্বাচন পরিচালনার জন্য একটা খরচের অঙ্ক বেঁধে দিয়েছেন যে এত টাকা খরচ করতে হবে, যদিও তার থেকে অনেক বেশি বেশি খরচ হয়। কিন্তু এটা আমরা কখনোই উপলব্ধি করি না যে আমি যদি আমার সংসদের একজন সদস্য যদি নির্বাচিত হয়, প্রথমত নমিনেশন যদি পয়সা দিয়ে নিতে হয় বা ডোনেশন দিয়ে নিতে হয়, চাঁদা দিয়ে নিতে হয়, তারপরে নির্বাচনী খরচও যদি কোটি কোটি টাকা করতে হয়, তাহলে তো মানে সত্যিই সে নির্বাচিত হয়ে যাওয়ার পর সেই টাকা তাকে তুলতে হবে। এই কথা আমরা বহুবার বলেছি, বহু আগে বলেছি যে নির্বাচিত
হয়ে যাওয়ার পর যদি আমি নির্বাচনের খরচ এবং আমার নমিনেশনের ডোনেশনের খরচ তুলতে না পারি, তাহলে আমি কেন নির্বাচনে দাঁড়াবো? তো এখন ভোট ব্যবস্থা, এখন নির্বাচন বা রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। সেই ব্যবসায় এখন দৌড়ঝাঁপ বেড়েছে, যার কারণে আমরা যতই ঐক্যবদ্ধ হই, আমরা যতই সুসংগঠিত হই, আমরা যতই সুন্দর সুন্দর কথা বলি না কেন যে আমরা একদম দেশটাকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, শুধু নির্বাচন সামনে আসলেই দেখবেন যে টিনের চশমা পরে বড় বড় নেতারা এক পিছন দিকে তাকাবে, বলে যে তুমি কে? আমি 21 বছর ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে পলিটিক্সে নেমেছি, রাজনীতিতে নেমেছি। আমি ঐক্যফ্রন্টের ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যফ্রন্টে আমি যোগ দিয়েছি এবং সেখানে আমি সমন্বয়ক ছিলাম। আমাকে নমিনেশন দেওয়া হয় নাই। এই নমিনেশন দেওয়া হয়নি, আমি যে ওখানে 5,000 টাকা জমা দিয়েছি, আমার সেই 5,000 টাকা ফেরত দেবে কে? আর আমার নমিনেশন যে দেওয়া হয়নি এর কারণ কি? উপযুক্ত কারণ দর্শাতে পারবেন? পারবেন না। তাহলে আপনি আওয়ামী লীগ বলেন, আপনি বিএনপি বলেন, আপনি ঐক্যফ্রন্ট বলেন, বা আপনি যুক্ত ফ্রন্ট বলেন, বা এই যে ভোটের যেই সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা, এইগুলোর মধ্যে শুভঙ্করের ফাঁকি দূর করতে না পারলে এদেশের মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা করা কঠিন হয়ে যাবে। আজকে বলা হচ্ছে যে সরকার ফ্যাসিবাদ এবং তারা ফ্যাসিবাদের মতো আচরণ করছে, তারা পুলিশ দিয়ে মারছে। ঠিক আছে, বিগত সরকারের আমলেও আমরা দেখেছি যে তারাও হরতাল করেছে, তারাও সেটা করেছে। এই প্রক্রিয়ার বাইরে তো কেউ যেতে পারেনি। কেউ একবার ক্ষমতা আসলে যেতে চায় না, কেউ একবার ক্ষমতায় আসার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে চায়। আজকে দেখেন আমাদের দেশের জাতীয় ইস্যুগুলো নিয়ে কেউ কথা বলে না, কারণ আমাদের দেশ বহু দলীয় গণতন্ত্রের দেশ, যেমন বহু ধর্মের মানুষের স্বাধীনতার দেশ। এখানে হিন্দু তার উপাসনা করবে, মুসলিম তার নামাজ পড়বে, খ্রিস্টান তার উপাসনা করবে, সবাই যার যার ধর্ম পালন করবে। কারোর ধর্ম কেউ বাধা দেওয়ার কোনো সাংবিধানিক অধিকার নেই, কোনো আইন নেই। কিন্তু এইগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যেমন সংখ্যালঘুদের ন্যায্য অধিকার কেউ না বাধাগ্রস্ত করতে পারে, সেটা যেন খেয়াল রাখা উচিত। এবং সংখ্যাগুরু কিন্তু অনেক সময় পড়ে পড়ে মার খাচ্ছে, সেটা সরকারের নীতি নির্ধারণ ব্যবস্থার মধ্যে নিশ্চিত করা হবে। বড় কথা হচ্ছে যে মানুষের অধিকার রক্ষা করতে হবে। সেজন্য আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। একটা আইন করা হলো, আইন নিয়ে আমি কথা বলতে চাই না, আইন নিয়ে কথা বলা ঝুঁকিপূর্ণ আছে। আইন করা হলো যে শিশুর অপরাধ যাই হোক, সাজা তার 10 বছরের বেশি নয়। খুব ভালো কথা, গুড। একটা শিশু, তাকে এত সাজা কেন দেব? কিন্তু সেটা তো পত্রপত্রিকায় ফলো করে প্রচার করার জিনিস নয়। কারণ আমাদের দেশের শিশুরা এই খবর দেখলে আরও বেশি উৎসাহিত হবে। আমাদের দেশের শিশুরা বা কিশোর অপরাধ যারা করে, তাদেরকে তো চাপের মধ্যে রাখতে হবে। এখন এই শিশু অপরাধ এর সংখ্যা বেড়েছে, তাই এই শিশু অপরাধীদের সাজা যদি 10 বছরের বেশি না করতে চান, না করেন, সেটা ফলো করে প্রচার করার কিছু নেই। এগুলো একটু সতর্কতার সাথে এগিয়ে চলা উচিত। আমাদের দেশের অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। স্কুল করোনাকালীন সময়ে দীর্ঘদিন বন্ধ আছে, তো স্কুল যেহেতু বন্ধ আছে, তো আমাদের দেশের একটা বিরাট অঙ্কের শিশু কিশোররা যারা স্কুল কলেজ পড়ছে, তারা কিভাবে কি করছে, প্রত্যেকটা স্কুলগুলোতে কিন্তু ওই অনলাইনে মনিটরিংয়ের ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকেই করা উচিত। যার যার মন্ত্রণালয় থেকে সে যদি ঠিকমতো দেখভাল করেন, তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু আপনারা জানেন যে একটা লেজে গোবরীয় অবস্থার মতো নানান রকমের মন্ত্রণালয়ের নানান রকমের অসঙ্গতি, তাদের মধ্যে দুর্বলতা, সুশাসনের অভাব পরিলক্ষিত হয়েছে। এরই মধ্যে ডিজিটাল যেই অ্যাক্ট করা হয়েছে, এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মানুষ একটা কার্টুন এঁকে তাকে দীর্ঘদিন জেলখানায় থাকতে হয়, বা একজন জেলখানায় মারাই গেল, তাকে জামিন দেওয়া হলো না, এই অজামিনযোগ্য অপরাধ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে। মানে এইগুলোকে আরেকটু ঘেঁটে দেখা উচিত সরকারের, যাতে করে এরকমভাবে কারোর পুলিশি হেফাজতে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে না হয়। এবং সেজন্য আমাদের দেশের মানুষ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, দেশের সামাজিক সচেতন মানুষগুলি আজকে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। তো এখনই সরকারের উচিত হবে এটার জন্য একটা স্টেটমেন্ট দেওয়া,
বা দুঃখ প্রকাশ করা। যেমন আপনারা দেখেছেন যে একজন বর্ণবাদের দায়ে অভিযুক্ত পুলিশ আমেরিকাতে একজন কৃষ্ণাঙ্গকে মেরে মেরে ফেলার পরে সারা দেশ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছিল, এবং পুলিশরা কিন্তু তখন সমস্ত পুলিশ হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছিল জাতির কাছে। ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয়, ক্ষমা চাওয়া মহত্বের লক্ষণ। আজকে আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে তার নিজ নিজ কর্মকাণ্ড পরিচালনা করবে। সবাই এদেশের সবাই মাহমুদুর রহমান মান্না হবে না, সবাই আসমা আব্দুর রব হবে না, সবাই জোনায়েদ সাকি হবে না বা নূর হবে না। প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কারোর অনেক বেশি অভিজ্ঞতা আছে, কারোর অনেক বেশি শক্তি আছে, এবং কারোর অনেক বেশি গলার জোর আছে। সবগুলো সম্মিলন ঘটবে এইসব রাজনৈতিক চর্চার মধ্যে। কিন্তু যে যাই করি না কেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থাকার অর্থ এই না যে আমরা কোনো অন্যায়কে আপোষ করব, অন্যায়ের সঙ্গে আপোষ করব। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করা চলবে না, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে এই যে দেশের অন্যায়, এই যে ডিজিটাল অ্যাক্ট, এই যে পুলিশ হেফাজতে মানুষের মৃত্যু বা লেখকের মৃত্যু কিংবা সাংবাদিকের বা কার্টুনিস্টের যে জেলে কারাবাস, এইগুলোর জন্য সরকারের উচিত হলো এখনই জাতির কাছে ক্ষমা চাওয়া। এবং যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ ক্ষমতা থাকুক আর বিএনপি ক্ষমতা থাকুক, সত্যিকার অর্থে দেশে যদি একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা চালু করা যায়, দেশে একটি জনগণের জনপ্রতিনিধিত্ব সরকার ব্যবস্থা চালু করা যায়, যদি জবাবদিহিতার সরকার চালু করা যায়, দেশে যদি সত্যিকার অর্থে মেধার মূল্যায়ন করা হয় এবং ঘুষ দুর্নীতিকে গলা টিপে টুটি চেপে ধরা হয়, যে সরকারই আসুক না কেন তারাই থাকবে, তারাই চালাবে। এখানে তো আমাদের যাওয়ার কোনো দরকার নাই, আমাদের কামড়ি মারামারি কোনো দরকার ছিল না। কিন্তু যখনই দেখছি যে বাংলাদেশের মতো একটি দেশ স্বাধীনতার 50 বছর হয়ে যাচ্ছে, এই 50 বছরও তারা এই দেশ তাদের সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, দুর্নীতিমুক্ত হতে পারেনি। সেজন্য এই সমস্ত অপরাপর রাজনৈতিক দলগুলো যারা অনেক বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ত, এই বহুদলীয় গণতন্ত্রে এই বাংলাদেশে তাদের ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ার কোনো যৌক্তিকতা আছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যদি এরকম হয় যে এই বিষয়গুলোতে সরকার আমল না দেন এবং সবসময় এক ধরনের পেশি শক্তি মানে পুলিশি শক্তি কায়েম করতে থাকেন, তাহলে আস্তে 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 এটার বিরুদ্ধে সবাই অবস্থান নেবে। কারণ দেশের 16 কোটি মতান্তরে 18 কোটি মানুষ যদি এটার বিরুদ্ধে অবস্থান নেয়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তো আরও বেশি কঠিন হয়ে যাবে এই সরকারের সাস্টেইন করা। আমি চাই যে এই সরকার বিগত 12 বছরে এই সরকারের আমলে প্রায় 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমরা বই পুস্তকে পড়েছি, খবর নিচ্ছি, কম বেশি যাই হবে হবে, কিন্তু এই যে পাচার হয়ে যাওয়ার ঘটনা, এটা কিন্তু দুঃখজনক। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, এদেশে অনেক রেমিটেন্সের প্রভাব রয়েছে, আবার কেউ বলছেন যে এই পাচার হয়ে যাওয়া টাকা আবার বৈধ করার জন্য আবার রেমিটেন্স বৈধ পথে এসে রেমিটেন্সের চাকা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আসলে এইসব টাকা পাচার হয়ে গেছে, আবার পাচার হয়ে যাবে। তো তাই যদি হয়, তাই সেই ফাঁকফোকরগুলো তো সরকারের বন্ধ করা উচিত। আমাদের দেশের সরকার মানে তো আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। সরকার মানে হচ্ছে প্রতিটি আমলা, প্রতিটি মন্ত্রী, প্রতিটি এমপি, প্রতিটি দায়িত্বশীল সরকারি কর্মকর্তাই হলো সরকার। তো যেখানে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেখা উচিত যে আসলে এই সরকার ব্যবস্থার মধ্যে, এই শাসন ব্যবস্থার মধ্যে কোথায় লিকেজ আছে, কোন পথ দিয়ে এখানে এই হচ্ছে অন্যায়গুলি গঠিত হচ্ছে, সেই লিকগুলো বন্ধ করতে হবে। যদি এরকম হয়ে থাকে যে শস্যের মধ্যে ভূতের মতো অবস্থা হয়, যে একদম নিজেদের মধ্যে খুবই মানে জটিল প্রকৃতিতে দুর্নীতি গঠিত হয়ে গেছে, তা আমার মনে হয় যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই যথেষ্ট। উনি এগুলোকে রোধ করতে পারবেন। কেননা উনি যদি শুধুমাত্র দুর্নীতির ঊর্ধ্বে থেকে উনি যদি একবার ঘোষণা দেন যে আর নো মোর দুর্নীতি, একটা দুর্নীতি কালকে থেকে আর বরদাস্ত করা হবে না, তাহলে কারো বাপের ক্ষমতা নাই, কার ঘাড়ে কটা মাথা যে দুর্নীতি করবে। কারণ এটিএম শামসুজ্জামান কিছুদিন আগে মারা গেছেন। উনি একটা বিজ্ঞাপনে বলেছিলেন আগে যে না খেয়ে মানুষ মরে না, মানুষ খেয়ে মরে।
কারণ এই দেশের খাদ্য দূষণের অবস্থা, এদেশের বায়ু দূষণের অবস্থা, এদেশের পরিবেশ দূষণের অবস্থা, তাতে করোনা পর্যন্ত তাদেরকে ভয়ে পালাচ্ছে। করোনার চেয়ে শক্তিশালী আমরা, কেননা আমাদের দেশের মানুষ এখন এত বেশি খাদ্য দূষণ, বায়ু দূষণের মধ্যে আমাদের চলাফেরা, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যারা শ্রমিক কৃষক সাধারণ, বা তাদের তো করোনাই হয় না। আপনারা হাসপাতালে ঘুরে দেখবেন কোনো ক্লিনারের কোনো করোনা হয়নি। কারণ হচ্ছে তারা এই বর্জ্যের সাথে, তারা এই পরিবেশ দূষণের সাথে মানানসই হয়ে গেছে। তাই এই পরিবেশ দূষণের দেশ, এই খাদ্য দূষণের দেশে এইগুলোকে আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঠিক করতে হবে যে কীভাবে খাদ্য দূষণ দূর করতে হবে, কীভাবে পরিবেশ দূষণ দূর করতে হবে, তারপরে কীভাবে দুর্নীতিকে রোধ করতে হবে। চোখের সামনে এরকম করোনার ছবলে আমরা নিঃস্ব হয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে যে হার্ড ইমিউনিটি বেশি থাকার কারণে আমাদের দেশের মানুষ করোনা হামলা করেনি। এটার জন্য আলাদা করে গর্ব করার কিছু নেই যে ঘোষণা দিয়ে যে আমরা এই উপমহাদেশে করোনা মোকাবেলায় ফার্স্ট হয়েছি। কারণ করোনা তো আমরা নিজেরা মোকাবেলা করেছি। আমাদের শারীরিক অবস্থা, আমাদের দেশের যে মানুষের হার্ড ইমিউনিটি, রোগ প্রতিরোধের ক্ষমতা, এটার কারণে করোনা অনেকখানি রক্ষা পেয়েছে। নাহলে সেই যে গুজব আসছিল যে 5 লাখ লোক মারা যাবে, ওটা তো গুজব না হয়ে আমাদের কাছে গজব হয়ে দেখা দিতে পারত। এবং অনেক ডাক্তার কিন্তু মরেছে, যে এরকম কোয়ালিটির পিপি থাকার কথা ছিল, যে সমস্ত প্রোটেকশনগুলি থাকার কথা ছিল, সেগুলো কিন্তু ছিল না। এবং সেই অব্যবস্থার মধ্য দিয়েই আমরা দেখেছি যে অনেক হাসপাতালের লাইসেন্সও ছিল না, তারা করোনার টেস্ট রিপোর্ট পর্যন্ত ভুল দিয়েছে। তাদের কি শাস্তি হয়েছে, আগে পরে হবে জানি না। এরকমও শুনেছি নারায়ণগঞ্জের ওদিকে কোথায় যেন পিপি তৈরি হয়েছে নকল, একদম মানে সিল সাপ্পর মারা। সেগুলি কারা কারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনসম্মুখে প্রকাশ করলেই এই সরকারের গ্রহণযোগ্যতা অনেক আগেই বেড়ে যেত। এখনও সময় আছে, আমি মনে করি এখনও সময় আছে। জনগণের কাছে ক্ষমা চান এবং জনগণের কাছে আত্মসমর্পণ করুন। বলুন, জনগণের নিয়ে এই দেশের বহুদলীয় গণতন্ত্রের সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসেন, সংলাপে বসেন। কি করিলে কি হয়, কিভাবে এই দেশ থেকে, আমাদের যুদ্ধ তো আওয়ামী লীগের সঙ্গে না, আমাদের যুদ্ধ বিএনপির সঙ্গে না, বা বিএনপি যুদ্ধ আওয়ামী লীগের সঙ্গে না, আমাদের যুদ্ধ তো দুর্নীতির সঙ্গে, আমাদের যুদ্ধ দুর্নীতির সঙ্গে, কালো আইনের সঙ্গে, খাদ্য দূষণ, আমাদের দেশে করোনার সঙ্গে, আমাদের দেশে বায়ু দূষণের সঙ্গে, আমাদের এই যে ভোট ভাতের ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ভাড়া ঘরে কে রে, আমি কলা খাই না, আপনার মাইন্ড করার কি আছে? যদি আমি বলি যে তুই দুর্নীতিবাজ, আমি কারোর দিকে আঙ্গুল নির্দেশিত করলাম না, তাই আপনার সাধারণ মানুষজনরা আপনাকে রাস্তার মধ্যে ধরার কোনো কারণ নাই। ভাই দুর্নীতিবাজ কাকে বললেন? ভাই আপনারা তো বলি নাই। আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ অনিয়মের বিরুদ্ধে। যে ভাষায় কথা বলেন না কেন, মানুষের ভাষা, অনেকে বক্তৃতা দিতে দিতে একদম কম্পিউটারের মতো হয়ে গেছেন। রাজপথে দাঁড়িয়ে তারা বক্তব্য দিলে হাজার হাজার মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন, এবং অনেক সময় গাড়িটারি পোড়ানো হয়, অনেক সময় অনেক রকমের রক্তক্ষরণ হয়। এইগুলো ঝুঁকিপূর্ণ। তো আসুন আমরা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এই ঝুঁকিকে কিছুটা মিনিমাইজ করে কীভাবে এই দেশের অচলাবস্থা থেকে দেশটাকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের দেশের রাজনীতি শুধু দেশীয় রাজনীতির উপর নির্ভরশীল না, অনেক সময় প্যারালেলি আন্তর্জাতিক অনেক ব্যারোমিটার কাজ করে। এই চায়না, এই ইন্ডিয়া, এই আমেরিকা, সবার মন রক্ষা করা যেমন সম্ভব হয় না, আবার এর মধ্য দিয়ে চৌকস বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে হবে। এ সময় সরকারকে কিছু প্রশংসা করলেই হয় যে আমরা করোনা টিকা দিতে পেরেছি, বা আমাদের এখানে অনেক করোনা টিকা মানুষ দিতে পেরেছে, অনেক দেশ দিতে পারেনি। যদিও এই করোনা টিকার আগেও কিট টেস্টের ব্যাপারে আমরা যে আমাদের গণস্বাস্থ্যে জাফরুল্লাহ চৌধুরী আবিষ্কার করেছিলেন তাদের টিম সহ, সেগুলি অ্যাপ্রুভাল পাওয়া যায়নি, দুঃখজনক। সেখানে আমরা আরও আগে প্রস্তুতি নিতে পারতাম। তারপরেও বাংলাদেশে করোনায় মৃত্যুর হার একটা লাগাম টেনে ধরা গিয়েছিল বলে, শুধুমাত্র এই দেশের মানুষের হার্ড ইমিউনিটি থাকার কারণে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে করোনা ব্যাপকভাবে সবল হানতে পারেনি বলেই আমরা রক্ষা পেয়েছি। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষ কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা রিক্সা শ্রমিক, তরকারি বিক্রি করে, যারা ভিখারি, এরা কিন্তু তাদের এই করোনাকালীন সময়ে তাদের আয় বন্ধ হয়নি। রিক্সা চলেছে, শ্রমিক সাধারণ কুলি দিনমজুর কাজ করেছে, ভিখারি ভিক্ষা পেয়েছে।
মধ্যবিত্তের অবস্থা কঠিন হয়ে গেছে। অনেক মধ্যবিত্ত তারা নিম্নবিত্ত হয়ে গেছে। অনেকে, আমি এদিন দেখলাম একজন একটা রিক্সা চালাচ্ছে, ইঞ্জিন চালিত রিক্সা। ভদ্রলোকের চেহারা দেখে আমার খুব কান্না পেল। তার চেহারার সাথে আমার চেহারার কোনো পার্থক্য পেলাম না। মানে মনে হলো যে ভদ্রলোক কোথাও না কোথাও চাকরি করতেন, ভালো বেতন পেতেন। কত লোকের চাকরি চলে গেছে, কত লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কত লোকের চাকরি চলে যেতে বাধ্য হয়েছে। মানে এই যে যেখানে চাকরি করেন সেখানে সেই ব্যবসা বন্ধ হয়ে গেছে, সেই কারণে তার চাকরি। অনেকেরই তো দেশের বাড়িতে সবারই যে জমি জমা আছে ঠিকমতো, বা বিকল্প আয়ের ব্যবস্থা আছে, তা ঠিক নয়। অনেকের সঞ্চয়পত্র, অনেকের জমানো টাকা, সেগুলি খরচ হয়ে গেছে। বা যাদের আছে পরিবারের গয়নাপত্র বেছে বেছে এভাবে সেভাবে চলছে। এটা কোনো সমাধান না। এই সমাধানটা, এইগুলো আমাদের গচ্ছিত মধ্যবিত্তদের টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার পর, জাফরুল্লাহ চৌধুরী তো উনি তো বললেন দুদিন আগেই যে দেশের সামনের বছরে দুর্ভিক্ষ পড়বে। এখন আমি কখনোই এটা মনে করি না যে দুর্ভিক্ষ পড়বে, কারণ এই দেশের মানুষ, যেমন আমাদের সরকার দলের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা করোনার চেয়ে শক্তিশালী। আমি বলতে চাই যে আমাদের দেশের মানুষ আসলেই অনেক বেশি পরিশ্রমী এবং শক্তিশালী। করোনার চেয়ে শক্তিশালী কিনা জানি না, তবে এই দেশের মানুষ তারা প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে চলতে পারে, এগিয়ে যেতে পারে। সেজন্য হয়তো এই দুর্ভিক্ষকে, সম্ভাব্য দুর্ভিক্ষকে মোকাবেলা করবে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশে আরও বেশি বেশি কর্মসংস্থান বৃদ্ধি করতে হলে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে আমাদের এই দেশের টাকা যাতে পাচার হয়ে না যায় সেটা যেমন খেয়াল রাখতে হবে। যারা রাজনীতি করে, রাজনীতি করার সুবাদে যেন কোনো দুর্নীতি করতে না পারে। এমন শুনেছি সরকার দলীয় ছাত্রলীগের কারো কারো কোটি কোটি 100 কোটি টাকা। এইগুলো আমি তো শুনতে চাই না। এইগুলো তথ্য বিভ্রাট হতে পারে। এইগুলো আবার আইসিটি অ্যাক্ট আছে, আছে। কিন্তু এগুলো তো পেপার পত্রিকায় এসেছে, আমরা দেখেছি। কী করে সম্ভব একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কোটি কোটি টাকা কামাই করা কী করে সম্ভব? সেই ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে। তার মানে আমি বলছি না যে সবাই না খেয়ে মারা যাক। সবাই ইনকাম করো, বেশি বেশি করে, কোটি কোটি করো, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি করো এবং দুর্নীতি বন্ধ করো, এবং বেশি বেশি করে উদ্যোক্তাদেরকে শিল্প প্রতিষ্ঠায় আরও বেশি বেশি করে সরকার ব্যবস্থা করো। এখানে কোনো চেহারা দেখার দরকার নাই। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, তাতে দেশের নাগরিক, এদেশের মানুষ, এদেশের সন্তান। এদেশে তারা ব্যবসা বাণিজ্য করবে, এদেশে চাকরি বাকরি করবে, এদেশে তারা তাদের সংসার পরিজন নিয়ে বাস করবে। সেটাই। এমন তো না যে যার বাবা রাজাকার ছিল বা স্বাধীনতা বিরোধী ছিল তার ছেলে চাকরি পাবে না, এটা কোনো আইন হতে পারে না। বা তার নাতি ভবিষ্যতে চাকরি পাবে তা না। হ্যাঁ, এটা হতে পারে যার বাবা মুক্তিযোদ্ধা ছিল, সে মুক্তিযোদ্ধার কোঠায় তার বাবার আত্মত্যাগের বিনিময়ে সে হয়তো কোটাভিত্তিক চাকরি পেতে পারেন। কিন্তু এখানেও বিতর্ক আছে যে এই কোটাভিত্তিক চাকরি তো এখন মুক্তিযুদ্ধের ছেলে, মুক্তিযুদ্ধের নাতি পর্যায়ে গেলে, কিন্তু এখানে সবসময় প্রাধান্য দিতে হবে মেধাকে। কারণ মেধাকে প্রাধান্য দেওয়ার পর যদি মুক্তিযোদ্ধা কোঠায় কাউকে চাকরি দিতে হয়, তাহলে তাকে তো আর ডাক্তার বানাই দেওয়া দরকার নাই, তার মেধা অনুযায়ী তার চাকরিটা দেওয়া হোক। এটাতে আমি বিশ্বাস করি, আমার পিপলস গ্রিন পার্টি বিশ্বাস করে। যদি মুক্তিযোদ্ধা কোঠায় কারো সরকারি চাকরি দিতে হয়, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার মেধা অনুযায়ী তাকে চাকরি দিতে হবে। তার মেধা আছে পিওনের চাকরি করার, তাকে তো আমি অফিসারের চাকরি দিতে পারি না। এবং সেটা থাকবে এই জন্যই যে দিনকে দিন যতই সময় যাচ্ছে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে, বয়স হয়ে গেছে। আজকে মুক্তিযোদ্ধাদের বয়স সব বৃদ্ধ, তাদের সন্তানদের বিষয়টাও ভাবতে হবে, তাদের নাতি পুতিদের কথাও ভাবতে হবে। সবই ঠিক আছে। মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, এবং এই মুক্তিযুদ্ধ এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের ঐতিহ্য। এবং এই স্বাধীনতার সঙ্গে, সংগ্রামের সঙ্গে যাদের অতীত, যাদের ঐতিহ্য জড়িত, তাদেরকে অবশ্যই সরকার খেয়াল রাখবে। কিন্তু এটাও মনে রাখতে হবে পাশাপাশি যে কঠিন হস্তে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে বের করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। এবং শুধু শাস্তির আওতায় আনলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে তুমি মুক্তিযুদ্ধ করো নাই, তুমি একটা সার্টিফিকেট নিয়ে তুমি যে 10 বছর ভাতা খাইছো, ভাতা তো নিতেই হবে, বরং তাকে আরও জনসম্মুখে তার মুখোশ উন্মোচন করে দিতে হবে যে এই লোকটা ভুয়া মুক্তিযোদ্ধা। আপনারা যেমন দেখেন নাই কোটপাড়ায় অনেক ভুয়া উকিল, এরকম লেখা থাকে বুকের মধ্যে যে আমি ভুয়া উকিল, ভুয়া ডাক্তারকেও হেনস্থা করা হয়, এগুলো রোধ করা হয়। তখন ভুয়া মুক্তিযোদ্ধারকেও খুঁজে বের করতে হবে। সেই যা কোনো ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে কেউ যেন এদেশে সুযোগ সুবিধা নিতে না পারে। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে আমি যদি করোনা হোক আর যে কোনো
দুর্বিপাক হোক, আমরা যদি অটোপাসগুলো দিতে থাকি তাহলে কিন্তু এটা হবে মারাত্মক ভুল। নানান বিষয় নিয়েই কথা বলতে ইচ্ছা করে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। অনেক সময় আমি বেশি বেশি পড়তে, বেশি বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নির্ভর কাজ করতে পছন্দ করি। আমি মানে এমনিতেই বক্তৃতা বৃত্তিতে বেশি পার্টিসিপেট করতে চাই না, কিন্তু বিষয়গুলো কিন্তু উঠে আসে যে যদি পরীক্ষা না দিয়েই অটো পাস করে দেওয়া হয় তাহলে সে তো দেশের দায়িত্ব নিতে যাবে, সে ভবিষ্যতে সে দেশের দায়িত্ব নেবে। সে যদি লেখাপড়া না করে দায়িত্ব নেয় তাহলে তো মারাত্মক ক্ষতি হবে। আপনি আপনার গাড়ির ড্রাইভার নিয়োগ দিবেন, নিশ্চয়ই তাকে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং জানে কিনা, অভিজ্ঞতা আছে কিনা দেখে দিবেন। নাকি আপনি ছেলে ছোকরা অভিজ্ঞতা নাই, লাইসেন্স ভেজাল আছে, তাকে কি আপনার গাড়ির ড্রাইভিংয়ের চাকরি দিবেন? আপনাকে নিয়ে তো সে খাদে ফেলাই দেবে গাড়িটা। তো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যাতে করে প্রতিটা শিক্ষার্থীর মেধার মূল্যায়ন হয় এবং সেই মেধার মূল্যায়নের ভিত্তিতে তাকে পাশ করা হয়। এখন এই আপদকালীন সময়ে, করোনাকালীন সময়ে যদি কারোর অটো পাস দিতে হয় তো তার মধ্যেও স্কুল থেকে তার এসিআর নিতে হবে, বা তার অতীত যে রেকর্ড, তাই সে কেমন লেখাপড়া করেছিল, তার হাজিরা কেমন ছিল, তাদের টিচাররা তাকে মার্কিং করবে, তারপরে তাকে অটো পাস করাবেন। নাহলে এই করোনাকালীন সময় এই সময়টা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার ছেলেপেলেরা কিন্তু লেখাপড়া করবে না এবং অটো পাসের আশায় থাকবে। আরেকটা কথা হচ্ছে যে অমুক দল করলেই আমার ট্রেনের টিকিট ফ্রি, অমুক দল করলেই শুধু আমার চাকরি ফ্রি, এরকম কোনো প্রলোভন আপনারা কেউ দিবেন না। অতীতে যদি কেউ দিয়ে থাকেন সেগুলো গল্প ইতিহাস আমরা জানি। কখনোই এটা করা যাবে না যে আমার দলের ছাত্র সংগঠন করো বলে তোমাকে টেন্ডারবাজি করতে দেব, তোমাকে ব্যবসা দিব, তোমাকে কমিশন বাণিজ্য দিব, তোমাকে চাকরি দেব, তাহলে তো সে লেখাপড়া করবে না। অবশ্যই লেখাপড়া করতে হবে এবং ছাত্রদের অন্যতম প্রধান দাবি হচ্ছে, শর্ত হচ্ছে তোমাকে লেখাপড়া করতে হবে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে, বিতর্ক প্রতিযোগিতা, নাটক, সংলাপ, তারপরে এই যে ছাত্রদের মধ্যে যে সাংস্কৃতিক কালচার, খেলাধুলা, এগুলোকে বেশি বেশি উৎসাহিত করতে হবে, প্রতিযোগিতামূলক করতে হবে এবং ওখান থেকে নম্বর নিয়ে তার মূল সনদে সংযুক্ত করতে হবে। তাহলে তো তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, ক্রীড়াচক্র এগুলোর সাথে জড়িত হবে। আর তা না হলে তাদেরকে পাবেন রাজপথে, মিটিং মিছিলে পাবেন, হরতালে পাবেন, ধ্বংসযজ্ঞ পাবেন, চিন্তায় পাবেন এবং নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমাদের ছাত্রদেরকে পাবেন। আজকে আমার ছাত্ররা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। তারা জাতীয় ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে কথা বলছে, অবশ্যই বলবে, এটা আমাদের দেশের ঐতিহ্য। কিন্তু তার মানে এই নয় যে ছাত্ররা তাদের লেখাপড়ার পরিবেশ নিয়ে ভাববে না, লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা হবে না, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করবে না, গান, তাদের কবিতা আবৃত্তি, তাদের ভিতরের প্রতিযোগিতা হবে না। এগুলোকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহ প্রদান করে এর মধ্যে নম্বর সন্নিবেশ করতে হবে এবং এই তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নম্বর তার মূল সনদে সংযুক্ত হবে। তবেই না প্রমাণ হবে সে কেমন ছাত্র। আমি কথা বলছি রাজু আহমদ খান, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে আমি খুবই একটা হতাশার মধ্য দিয়ে আমি এই লাইভ চালু করেছি, কথা বলছি আপনাদের মধ্যে, যেখানে 4-4.5 ঘন্টা আমার পরিবার, আমার শিশু বাচ্চাদেরকে ফেরিঘাটে অপেক্ষা করতে হচ্ছে, ওখানে জ্যাম। তো সেই ব্যবস্থাগুলো এমনভাবে নিতে হবে যাতে এই দেশের প্রধান প্রায়োরিটি বেসিস যানজটকে কীভাবে রোধ করা যায়, কীভাবে বিকল্প ব্যবস্থায় ফেরি চলাচল ব্যবস্থাকে আরও বেশি সক্রিয় করা যায়। অবশ্যই আমার এই দৌলতদিয়ার আর এই কী বলে আরিচাঘাটে আরেকটা পদ্মা সেতু দরকার। আমি আশা করি আমাদের চৌকস সেতু মন্ত্রী, আওয়ামী লীগের বর্তমান সরকারি দলের সাধারণ সম্পাদক, উনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাদের দৌলতদিয়া আরিচাঘাটে একটা পদ্মা সেতু করে দেবেন এবং উন্নয়ন হবে এই দেশে, যে সরকারি ক্ষমতা আসুক, কিন্তু কোনো অবস্থাতেই দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। আপনারা হয়তো জানেন যে আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি এবং আমি আমার রাজনৈতিক দলের ব্যানারে আমি ঢাকা শহরের অরতে পরতে একদম এই প্রান্ত থেকে সে প্রান্ত থেকে ছুটছি, শুধু ছুটছি, না খেয়ে থাকা, খেটে খাওয়া মানুষের কথা বলছি, তাদের খোঁজখবর রাখছি। ভার্চুয়ালি অফিস থেকে আমাদের লোকজন তাদেরকে খোঁজখবর নিচ্ছে, অনেক কিছু আমরা প্রচার করি,
কম। আমরা আমাদের যে কর্মকাণ্ড যেগুলো মানুষের কল্যাণে করা হয় সেগুলো পরবর্তীতে বেশি প্রচার করা হয় না, কিন্তু আমরা এটা ফলাও করে প্রচার করি না যে দেশের বা বিশেষ করে ঢাকা শহরে যারা খেটে খাওয়া মানুষ, না খেয়ে থাকা মানুষ, হতদরিদ্র ভিখারি, তাদের যে খোঁজখবরগুলো আমরা রাখছি, তাদের অনেক লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। একজন ভদ্র মহিলা তার স্বামী মারা যাওয়ার পর উনি প্রায় অনেক দিন হলো সঞ্চয়পত্রের টাকা ভাঙিয়ে দিচ্ছে না কোনো একটি ব্যাংক। আমরা এরকম বহু বিষয়ে আমাদের ইন্টারনালি আমাদের মানবাধিকার সংস্থার মাধ্যমে আমরা সেই সমাধানগুলি করে থাকি। তো সবাই ভালো থাকুক এবং সবাই সুখে থাকুক সেই কামনা করছি। কিন্তু কেন আমি রাজনীতিতে ঢুকেছি? কারণ আমি ব্যাংকে চাকরি করে এসেছি 21 বছর। আমি দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক অনিয়ম, অনেক সিস্টেমের রুলস রেগুলেশনের ভুল ভ্রান্তি আছে। সেগুলোতে সরকারের শীর্ষ পর্যায়ে না যেতে পারলে এগুলো কোশ্চিনকালেও সমাধান করা হবে না। আমি বহুবার এর আগে বলেছি যে এই যে যারা যেখানে চাকরি করছেন তাদের সেখানে বাসা থাকতে হবে, কিংবা যাদের যেখানে বাসা আছে সেখান থেকে ট্রান্সফার দিতে হবে। এগুলো কিন্তু কোনো প্রতিষ্ঠান এগুলো বিশেষ করে খেয়াল রাখে না। যে এইসব বিষয় নিয়ে চাকরি বা সামাজিক যেই অসঙ্গতিগুলো নিয়ে বহুবার কথা বলেছি। আমাদের কথা ঠিক মানে সেরকমভাবে হয়তো জনগণের হৃদয়ঙ্গম হচ্ছে না, কারণ আমরা ওই ভাইব্রেশনটা সৃষ্টি করতে পারছি না। কেননা যে আমরা চাপাবাজিতে ব্যস্ত নেই, আমরা একদম হইচই করে প্রত্যেক দিন জানান দিতে পারতেছি না, কারণ আমরা ভিতরে ঘর সাজাচ্ছি। এখনও পর্যন্ত অনেক মা আছে আমার যাদের অনেকেরই স্বামী পরিত্যক্তা, অনেকেই অসুস্থ, অনেকেই হতদরিদ্র, শাকসবজি বেচে বিক্রি করে। তাদের আমার ভার্চুয়াল অফিস থেকে 6টা অফিস থেকে ভার্চুয়ালি তারা যোগাযোগ করে। সেখানে কত রকমের অসঙ্গতি, সবই তো স্বেচ্ছাসেবীমূলক কাজ। সবাই তাদের নিজ নিজ খরচে খোঁজ খবরগুলি রাখে। অনেক মানবাধিকার সংক্রান্ত কাজগুলি আমাদের করতে হয়। আপনারা হয়তো সেইগুলো কালে ভদ্রে জেনে যাবেন, বা অনেকে হয়তো জানেন যে আমরা করছি সেটা। আমাদের আমাদের চাঁদপুরবাসী একজনের এক হিন্দু ভদ্রলোক কুয়েতে মারা গেলেন। তার লাশ আনা সম্ভব হচ্ছিল না, এবং আমাদের দেশের এরকম একটা নিয়ম আইন নেই, এখন পর্যন্ত তৈরি হয়নি যে প্রবাসী মারা গেলে তার সরকারি খরচের লাশ দেশে আনা হবে। আমরা এবং আমাদের সংগঠনের অন্যতম নেতা আজম খান, আমরা চেষ্টা করি, ডক্টর এম মশিউর রহমান, আমরা সরকারের উচ্চ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এবং সেখান থেকে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক চেষ্টা করে, অ্যাম্বাসির মাধ্যমে আমরা সেই লাশটা দেশে আনতে পেরেছিলাম, এবং সেই সরকারি খরচে বা স্বেচ্ছাসেবীদের খরচে। এবং এমনও আছে, নজির আছে যে সীমান্তে লাশ পড়েছে, সে লাশ দিচ্ছে না ডিমলা সীমান্তে। আমরা সেটা নিয়েও দিন দরবার করেছি যে ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে, সেই দেশের বাংলাদেশের মানুষের লাশ অহরই প্রতিবেশী রাষ্ট্রের নিষ্ঠুর বিএসএফ তারা গুলি করে ফেলে দেয় পাখির মতো। আমরা প্রতিবাদ করতেও সাহস পাই না, কিন্তু আমাদের সরকারের তরফ থেকে সেসব বিষয়ে খুবই স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত। প্রথম কথাই হচ্ছে সবার আগে আমার দেশের জনগণ, তারপর প্রতিবেশী, তারপর আত্মীয়তা। সেটা যেরকম উপকার্থে ব্যবহার করা হোক না কেন, আসল সম্পর্ক হচ্ছে আমাদের দেশের জনগণ নিয়ে। আমার দেশের জনগণকে সীমান্তে পাখির মতো গুলি করে মেরে ফেলছে, আর আমরা চুপচাপ বসে আছি, তো হবে না। এইটাকে নিশ্চিত করতে হবে সরকারকেই। হয়তো বিরোধী দল, হয়তো সহযোগী দল বলি, আমাদের পিপলস গ্রিন পার্টির ভাষা হচ্ছে সহযোগী দল। জানি না কবে কোন দিন এই অপোজিশন পার্টিকে কে কখন বলা শুরু করেছে বিরোধী দল। বিরোধ মানে শব্দটাই হচ্ছে বিরোধিতা। আমরা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করি না, আমরা বিরোধিতা করি প্রাসঙ্গিক কারণে, বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা করি। কেননা যখন দেখি যে অমুক রাস্তায় জেব্রা ক্রসিং মুছে গেছে, তখন পুলিশকে বলি, ভাই এই জেব্রা ক্রসিংটা মুছে গেছে, এখানে ফুটওভার ব্রিজ নেই, এত মানুষ কীভাবে পার হবে? আমি জানি না পুলিশের তরফ থেকে সেসব বিষয়ে ঠিকমতো মনিটরিং করা হয় কি না, বা সরকারের উচ্চ পর্যায়ে ওখানে খুবই সিটি কর্পোরেশন থেকে তাদের হাতের মুঠো কি বেশি ছাড়ছে কি না। যে এখনই আপনার তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পাবেন, অনেকেই বলছে ভাই মশার উপদ্রবে একদম শেষ। এবার একটা তথ্যই আছে যে গতবারের থেকে 4 গুণ মশা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে মশা বিতর্ক,
আর মেয়র বিতর্ক দেখলেন কিছুদিন আগে, এক মেয়র বললেন যে তার সাবেক মেয়র বললেন যে আপনার টাকা তো সব আপনার ব্যাংকে উঠাচ্ছেন। জানি না সত্য মিথ্যা, কিন্তু জনগণের মশার ওষুধ আপনাদেরকে দিতে হবে, শুধু তাই নয়, একদম আসল মশার ওষুধটা দিতে হবে, এখানে ভেজাল থাকা চলবে না। এর নাম সুশাসন, এবং এই সুশাসনগুলো যদি নিশ্চিত করতে পারেন তাহলেই তো আপনার কারো তো দরকার নেই আপনাদের উৎখাত করার, আপনাদের ক্ষমতা থেকে নামানোর, কিন্তু আপনারা কাজ করবেন না, আপনারা মশা দূর করতে পারবেন না, আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিত করতে পারবেন না। বলাই তো আছে এই দেশের যে জাতিসংঘের সনদেই বলা আছে যে কত পার্সেন্ট শিক্ষার খাতে ব্যয় করতে হবে, মিনিমাম 6%। সেখানে তো 1-2% হয় কিনা সন্দেহ। তার মধ্যে আবার প্রাতিষ্ঠানিক খরচ আছে। বা স্বাস্থ্য খাতের কথাই বলি, স্বাস্থ্য খাতেই বা কত পার্সেন্ট খরচ হয়, যত পার্সেন্ট হওয়া দরকার তা তো হয় না। তার মধ্যে কিছু অপারেশন কস্টের মধ্যে ঢুকাই দেওয়া হয়, সেগুলোকে আলাদা করতে হবে, যাচাই বাছাই করতে হবে। সত্যিকার অর্থে একটা সরকারি হাসপাতালে আপনি চিকিৎসা নিতে গেলে অনেক ওষুধ পাবেন না, কিন্তু সেই সব ওষুধ তো সরকার দিয়ে থাকেন। এগুলো কারা কোন পথে বিক্রি করে ফেলে সেইগুলো শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে সরকারকে। প্রয়োজনে বিরোধী দলের, সহযোগী দলের এবং অপরাপর আরও রাজনৈতিক দলের সাহায্য নিতে পারেন সরকার। তোমরা যখন রাজনীতি করতে চাও, আসো, পার্ট অফ দি গভর্নমেন্ট, এই কাজগুলি করো, ততটুকু করো, এবং তাদেরকে এক্সেস দেওয়া হোক। সরকারের একার পক্ষে একটা এত বড় জটিল প্রকৃতির রাষ্ট্র চালানো সম্ভব নয়। আর যদি সরকার মনে করে আমরা সিন্ডিকেট, আমরাই করব, আমরাই খাবো। অমুক একজন নেতা ওদিন বললেন যে তোমাদের তো হয়েছে টাকা পয়সা অনেক, কিন্তু এবার কাজ করো। আরে সরকারি দল করে যদি টাকা পয়সায় হতো হয়, এরকম অনেকেই জানে, তাহলে আমার 14 গোষ্ঠী সরকারি দল করে। আমি যদি ফরিদপুর বাড়ি, আমি যদি আওয়ামী লীগ করতাম, তা আওয়ামী লীগের কিন্তু ওই চুনোপুটি নেতা থাকতাম না, কারণ আমাদের রক্তের মধ্যে হচ্ছে স্পিড আছে, আমরা অনেক বড় নেতা হতে পারতাম। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস যে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করতে গিয়ে আজকে আমি সরকারের দল না করলে কি হবে, সরকারের সবচেয়ে বেশি বড় সহযোগী দল বিরোধী দলে আমি কাজ করছি, সরকারের সমালোচনা করছি, সরকারের ভুল ত্রুটি ধরে দিচ্ছি। আমাকে আরও পুরস্কার দেওয়া উচিত, বা সরকারি বিরোধিতা যারা করে, বিরোধী দল যারা সরকারের সমালোচনা করে, তাদেরকে আরও অ্যাওয়ার্ড দেওয়া উচিত। পুলিশ দিয়ে না পিটিয়ে, তাদেরকে লাঠি দিয়ে না পিটিয়ে, তাদেরকে সম্মান করা উচিত যে আমরা সরকার চালাচ্ছি, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দিচ্ছেন। অনেক সময় ভুল ধরতেও ভুল হয়, মানুষ মাত্রে ভুল হবেই, কিন্তু সেটা তো সংশোধনের উপায় আছে। নাকি আপনার পুলিশ দিয়ে আপনি যাচ্ছে তাই পেটাবেন, আর থানায় ভরবেন, আর জেল হেফাজতে রাখবেন, মৃত্যুবরণ করবে, এক সময় এমন একটা ঘটনা ঘটে যাবে, তখন আর পার পাবেন না। এসেছিল আল জাজিরার প্রশ্ন, আল জাজিরা কী বলেছে সত্য মিথ্যা আপনারাই বলেন, আমাদের বলার দরকার নেই। আমরা সত্য মিথ্যার কাছাকাছি কিছু জানি। অনেকেই বলে যে এবার 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে গেছে, তা 29 তারিখে হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো সরকার দলের এমপি মন্ত্রী আঙ্গুল উঁচু করে শক্ত হাতে বজ্র মুষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে বলেছে যে আপনারা একটা মিথ্যা কথা বলেছেন, 29 তারিখে হয় নাই? এই নৈতিক সাহসটা আপনাদের নাই। জনগণ টের পেয়ে গেছে যে আসলে ভোটটা 29 তারিখই হয়ে গেছে। তাহলে কেন আপনাদের জন্য আমাদের বারবার মাথা হেঁট হয়ে যাচ্ছে? আমরা তো নমিনেশনই পাই নাই, ঐক্যফ্রন্ট তো আমাকে নমিনেশনই দেয় নাই। তা আমার কি আওয়ামী লীগ আর আমার কি বিএনপি? আমাদের দেশের ভোট ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতির আদলে আনতে হবে। কি আওয়ামী লীগ আর কি বিএনপি, প্রত্যেকেই যদি ঠিকমতো কাজ না করেন, তাহলে আপনারা এই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আমরা আপনাদের কারোই শত্রু নই, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু, কিন্তু কোনো ভুল বোঝার অবকাশ নেই। আমরা এই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই যে আমরা ঐক্যবদ্ধতার কথা বলি, অহিংস গণ অভ্যুত্থানের কথা বলি, অহিংস শব্দটা কেন দিয়েছি? আমাদের চিন্তক আবু মোস্তফা আমিন কেন অহিংস শব্দটা সামনে দিয়েছেন? এজন্যই দিয়েছেন যে আমরা রক্তপাতে বিশ্বাসী নই, আমরা দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ গৃহযুদ্ধে বিশ্বাসী নই, কিন্তু তার মানে এই নয় যে আমরা দুর্বল। আমরা মানুষ খুন করতে জানি না, কিন্তু আমরা চপটাঘাত দিতে জানি। কোথায়? সেটা বিবেকের চপটাঘাত। সবচেয়ে বড় আঘাত হচ্ছে বিবেকের চপটাঘাত। আমাদের দেশে আরও অনেক রাজনৈতিক দল আছে যারা সরাসরি বিষোদ্গার করে, সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখে, সরাসরি জ্বালাও পোড়াওয়ার কথা বলে। আমরা হয়তো এভাবে বলতে চাই না, আমরা একটু ভাষাশৈলীর মধ্য দিয়ে সৌন্দর্যমণ্ডিতভাবে বলতে চাই যে ভালোই যদি ভালো হয়ে না যান,
তাহলে এই দেশের জনগণ, আপামর জনসাধারণ আপনাদেরকে বুঝিয়ে দেবে। অতীতের ইতিহাস তাই বলে। তাই আমি বলি যে আমাদের সাথে আপনাদের কারোরই কোনো শত্রুতা নেই। যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, কালকে যদি বিএনপি আসে, বিএনপি যে আবার ঠিক আওয়ামী লীগের মতো করবে না তার গ্যারান্টিটা আমাকে কে দিবে? দেশের জনগণকে কে দিবে? দেশের আপামর জনসাধারণকে কে দিবে? যদি আমরা আমাদের ভোট ব্যবস্থা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের কালাকানুন রোধ, মানে আমাদের যে আইন কানুন, আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে ভোট ব্যবস্থা, এগুলো যদি সংস্কার না করি, যেই ক্ষমতায় আসুক না কেন তাকে একই স্টাইলে চালাতে হবে। এবং এই দেশের আমজনতা, এই দেশের না খেয়ে থাকা মানুষ, এই দেশের খেটে খাওয়া মানুষ, এই দেশের জনগণ, মুচি তাঁতি, জেলে, রিক্সাওয়ালা, শ্রমিক, প্রত্যেকেরই এর দায়ভার বহন করতে হবে। প্রতিবারই আমরা একজন ক্ষমতায় আসবেন আর এক দল মাঠে থাকবেন, গুলি খাবেন, পুলিশের বাড়ি খাবেন। এই ব্যবসা করতে আসি নাই। ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে যখন রাজনীতিতে এসেছি, তো একদম রীতিমতো সোজা করতে, টাইট করতে এসেছি। মনে রাখবেন, আমার একার জীবনের কোনো দাম নেই, বাট আমি আমার জীবন দিয়ে হলেও প্রমাণ করব যে এই দেশে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আমাদের দেশে অনেক অসঙ্গতি আছে, অনেক কিছু আমাদের বোঝার বাকি আছে। রাজনীতি তার আগের জায়গায় নেই। অনেক যুবক, অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন, অনেক শিক্ষিত ছেলেরা আজকাল রাজনীতির কথা বলে যে রাজনীতি ভাই পচে গেছে, এই রাজনীতি করা যাবে না। এই রাজনীতিটা কোনো রাজনৈতিক দল ইচ্ছে করে ঘোলা পানি করে রাখছে এবং এই ঘোলা পানিতে মাছ শিকার করতেছে, যাতে এই দেশের মেধাবী ছেলেরা, এই দেশের বুদ্ধিমান ছেলেরা, ঐতিহ্যবাহী ছেলেরা, জ্ঞানী ছেলেরা, পরিশ্রমী তরুণ যুবকেরা রাজনীতিতে না আসতে পারে। সেই ব্যবস্থা আপনারা করে রেখেছেন। আর আপনারা সিন্ডিকেট ব্যবস্থার মাধ্যমে ব্যবসা করে, রাজনৈতিক ব্যবসা করে চালিয়ে যাচ্ছেন। কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি জাতীয় পার্টি বলেন। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমি সেই যে কোনো দলই হোক না কেন, যদি আপনারা সিস্টেম পরিবর্তন না করেন, নমিনেশন পদ্ধতি বাতিল না করেন, সংস্করণ না করেন, নির্বাচন পদ্ধতিকে সংস্করণ না করেন, তাহলে নেতৃত্বের বিকাশ না ঘটান, যে একবার একদম অশীতপ্রবৃদ্ধ হয়ে গেছেন, সেই রাজনৈতিক দলও দেখবেন সে সহজে মৃত্যুর আগ পর্যন্ত তার নেতৃত্ব ছাড়ছেন না। কেন বাবা, আপনি অনেক দিন হয়েছেন, আপনি এখন দলের উপদেষ্টা হয়ে নতুন প্রজন্মের তরুণ বুদ্ধিদীপ্ত একদম মেধাবী ছেলেকে সামনের ফ্রন্ট লাইনে নিয়ে আসেন। আপনি যদি মনে করেন যে এটা নৌকা বাইচের সাথে তুলনা করেন, তাহলে যাদের হাতে শক্তি বেশি তাদেরকে আপনি বৈঠা দেন। আপনি প্যাসেঞ্জার হয়ে থাকেন, বুদ্ধি পরামর্শ দেন, বাবা এইভাবে বাও, সেভাবে বাও। কিন্তু সেটা হচ্ছে না। এটা হচ্ছে না কেন? কারণ এইটাই হচ্ছে মানে নেতৃত্বের বিকাশ ঘটানো হচ্ছে না। নেতৃত্বের বিকাশ না ঘটানোর কারণে যতগুলি রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতার গন্ধ পেয়েছেন, আশপাশে আছেন, যারা আছেন, যারা আসবেন ভবিষ্যতে, যারা পাইপলাইনে আছেন, প্রত্যেকেরই এই সিস্টেমগুলো একই। আপনি জানেন আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতা সেকেন্ড ম্যানকে সামনের কাতারে আসতে দেয় না। এমন বাংলাদেশের মতো দেশে একজন ব্যক্তি যদি পরপর 3 থেকে 4 বার শুধু এমপি হয়, তাহলে নমিনেশন পায়, তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়। তার পিছনের কাতারের যোগ্য নেতৃত্বকে বিকশিত করতে দেওয়া হয় নাই। আমাদের আন্দোলন তো এটার বিরুদ্ধে। আমরা তো এটাই চাই, সারা জীবন কি শুধু ওই সৈয়দ বংশের রক্ত শরীরে থাকলেই উনি নেতা হবেন, এমপি হবেন, উনি দলের প্রধান হবেন? নো। কিসের সৈয়দ বংশ, কিসের খান বংশ? এখানে তো জনগণের মেধার বিকাশ করতে হবে। যখনই রাজনৈতিক দলের কোনো সদস্য ভালো করবেন, মেধার পরিচয় দিবেন, পরিশ্রম দিবেন, তারপর নির্লোভ থাকবেন, সৎ থাকবেন, তত্তর করে তার নেতৃত্বের সামনে চলে আসবে। কেন এরকম করা হচ্ছে যে এই সৈয়দ বংশের ছেলেই শুধু এখানে জেলা সভাপতি থাকবে, এমপি থাকবে? এমনকি এই সৈয়দ বংশ যদি কেউ থাকে, কোনো সময় যদি এরকম সরকারের সৈয়দ বংশ আসে, টুকায়ে সৈয়দ বংশ লোক নিয়ে মেয়র বানাবেন আপনারা, এমপি বানাবেন আপনারা, মন্ত্রী বানাবেন। এটা কি হাউস ট্রেন্স? এটা কোন ধরনের কথাবার্তা? এটা কোন ধরনের রুচি? আবার এটা কোন ধরনের সংস্কৃতি? কথা বললে ভাসুর বেজার হয়ে যাবে, বেটার বউ কথা বললে ভাসুর বেজার, গরম ভাতে বিড়াল বেজার। এই জন্য বলতে চাই না, কারণ আমাদের মাঠ গরম তো করতেছে নূর, ছাত্র নেতা। সেদিন ছাত্র ভিপি ছিল, ডাকসুর ভিপি ছিল। আরে বাবা, আমি তো ব্যাংকের ভিপি ছিলাম,
21 বছর ব্যাংকে চাকরি করে এসেছি। নূর সেদিন ছিল ভিপি, ভাইস প্রেসিডেন্ট ডাকসুর। আজকে রাজনৈতিক দল গঠন করে সে এখন বলছে একটা পুলিশের গাড়ি যদি আসে আমি হুকুম দিলাম জ্বালাই দিও। এটা কোনো রাজনৈতিক কথাবার্তা হলো না। আমি নূরকে বলছি, ছোটো ভাই, তোমার অনেক মেধা, অনেক বুদ্ধি এবং অনেক আত্মত্যাগ আছে, কিন্তু একটু সংশোধন হয়ে যাও ভাইয়া, একটু সংশোধন হয়ে যাও। এইভাবে বলার দরকার নাই যে পুলিশের গাড়ি যদি আসে তোমরা তাকে জ্বালাই দেবা। এই যে জ্বালানো পোড়ানো, এর মধ্যে 2টা পুলিশই তো মরে যেতে পারে, কারণ এটা তো আমার ভাই পুলিশও আছে, আমার ভাই এমপি মন্ত্রীও থাকতে পারে। তাই এইভাবে না, আমরা আমাদের দেশের রাজনীতিকে, আমি ব্যক্তিগতভাবে নূরের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, নূরকে আমি খুব ভালোবাসি, খুব ভালো। সে দেশের মানুষের অনেকের কথা যা না বলার, সেই না বলা কথাগুলো সে বলে দিচ্ছে, অনেক ঝুঁকি নিয়ে অনেক মার খেয়েছে। এই নূরকে মারতে মারতে নেতা বানিয়ে দিয়েছে আওয়ামী লীগের ভুল চালের কারণে। এখন জানি না সেইটা আমাদের এই আওয়ামী লীগ সরকার টের পেয়েছেন কিনা, কিন্তু এই নূরই আপনার জন্য একটি থ্রেড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই নূরকেই আপনি মারতে মারতে আপনার ছাত্র সংগঠনের সদস্যরা মারতে মারতে নেতা বানিয়ে দিয়েছে। তাই এই মারামারির রাজনীতিতে আমি বিশ্বাস করি না। যেমন নূরকে আপনার ছাত্র সংগঠনের ছেলেদের দরকার ছিল না মারার, এরকম নূরকেও বলি যে ঢাকা ভার্সিটির মধ্যে পুলিশের গাড়ি ঢুকে গেলেই তোমরা তাতে আগুন দিয়ে দেবা, এটা এখনই চটজলদি আমরা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না। নূর, আপনি বলেই সম্বোধন করি, যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের নেতা। আপনার চোখে মুখে অনেক বেশি উদ্দীপনা, অনেক বেশি প্রাণ সঞ্চার করে মানুষকে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন যদি কিনা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সবাই রাজনীতি করি এবং সেই রাজনীতিকে উৎসাহিত করি। এই দেশের রাষ্ট্র, দেশের সরকার কি এবং সরকারি দল কি, এইগুলোকে আমাদেরকে হিসাব করে চুলচেরা বিশ্লেষণ করে যেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, নেতৃত্বের বিকাশ করতে হবে, রাজনীতিকে নোংরা রাজনীতি থেকে এটা পরিষ্কার করতে হবে, দেশের তরুণ সমাজ, যুব সমাজ, এদেশের মেধাবী মানুষদের রাজনীতিতে উৎসাহিত করতে হবে এবং রাজনৈতিক দলের বিকাশ লাভের জন্য এই যে কালাকানুনগুলো, এই যে বিভিন্ন সময়ের যে কালাকানুনগুলো আছে, সেই কালাকানুনগুলো দূর করে, মানে বাতিল করে একদম সহজ শর্তে রাজনৈতিক দলে নিবন্ধন দেন। ভাই, রাজনৈতিক দলে নিবন্ধন দিলে ওরা যদি রাজনীতি করে তাহলে আপনার তো আর বেতন দিতে হবে না তাদেরকে। তা আপনার এত ভয় কিসের? সরকারের এত ভয় কিসের? রাজনৈতিক দলে নিবন্ধন দিলে ভয় কিসের? তারা তো কোনো বেতন পাচ্ছে না, তারা তাদের নিজের পয়সা খরচ করে দেশের মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের মঙ্গলে কাজ করবে। তাই এদেশে বেশি বেশি রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া উচিত, দিতে হবে এবং এদেশের পেশিতন্ত্রের অবসান ঘটাতে হবে। পুলিশি রাষ্ট্র কায়েম করা যাবে না, পুলিশ দিয়ে যে কোনো আন্দোলন বিক্ষোভকে হটিয়ে দেওয়া যাবে না এবং যারা আন্দোলন বিক্ষোভ করছেন তাদেরকেও বলি জ্বালাও পোড়াও করা যাবে না, জালো জালো আগুন জ্বালো এসব স্লোগান দেওয়া যাবে না। আসেন বুদ্ধিমত্তার সাথে রাজনীতি করি এবং চৌকস মানসিকভাবে ঘায়েল করি সেই যে সরকারই থাকুক না কেন। যদি কোনো সরকার ফেসিবাদ হয়ে যায় তাকে সেইভাবে জনগণের ঐক্যবদ্ধ অহিংস গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে এই সমস্ত কালাকানুনগুলো বাতিল করে সংবিধান সংশোধন করে এবং বিভিন্ন ধরনের যেই দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন যেগুলো আছে, সরকারি সংস্থাগুলোকে, বিচার বিভাগ সহ সবগুলোকে নিজ উদ্যমে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়ে একটি সুষ্ঠু, একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সব ব্যবস্থায় সরকার, বিরোধী দল তথা আপামর জনসাধারণের দায়িত্ব, যার যার জায়গায় থেকে সেই দায়িত্বটা পালন করা উচিত। এবং আমার এই লাইভের এই কথাগুলো হয়তো জনগুরুত্বপূর্ণ না মনে করে অনেকেই হয়তো শুনছেন না বা শুনবেন না। ভবিষ্যতে যদি কোনো কেউ শুনে থাকেন আর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং দেশের মানুষের ভোট ভাতের অধিকার রক্ষায়, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আসসালামু আলাইকুম।